পায়েল, মাকে জিজ্ঞেস করেছো চা খাবে কিনা? দিদি, এতে জিজ্ঞেস করার কি আছে? আমি চা বানাচ্ছি আর মাকে গিয়ে দিয়ে আসছি। পায়েল, তুমি তো জানো এখানে মায়ের অনুমতি ছাড়া কোনো রকমের কাজ হয় না। আর যদি মা এখন চা খেতে না চায় তো? আর আমায় খাবারও বানাতে হবে, এখনো রুটিও বানানো হয়নি। তুমি একটা কাজ করো, মাকে জিজ্ঞেস করে নাও মা চা খাবে কিনা। ঠিক আছে দিদি, আমি জিজ্ঞেস করে ঠিক আসছি। আছে। দেখুন মা, দিদি বলছিল যে রান্না হতে একটু দেরি লাগবে। আপনি বলে আমি এক কাপ চা করে দিই। না বৌমা, এখন চায়ের দরকার নেই। গিয়ে দেখো তো রবি ঘুম থেকে উঠেছে কিনা। আসলে মা, কালও না একটু দেরি করে এসেছে। কালকে রাত্রে? ও তো প্রত্যেক দিন রাত করে বাড়ি ফেরে বৌমা। তুমি ওকে কিছু বলো না কেন? বৌমা, ওকে ভালো করে বোঝাও, না হলে ওর ভুলের মাসুল তোমাকেই গুনতে হবে। এখন যাও, ওকে তাড়াতাড়ি উঠিয়ে দাও। ঠিক আছে মা। আমি জানি না কবে এই ছেলেটা শুধরাবে। এই ছেলেটাকে নিয়ে কি যে করবো। কি হয়েছে মা? আপনার হাত কি করে কাটলো? অনেক রক্ত পড়ছে। দিদি তাড়াতাড়ি এসো, দেখো মার হাতটা কেটে গেছে। আরে দেখি কত রক্ত পড়ছে। পায়েল, তুমি তাড়াতাড়ি কিচেন থেকে হলুদ নিয়ে এসো। পায়েল, ব্যান্ডেডও সঙ্গে নিয়ে এসো। বৌদি, হ্যাঁ, এই শুনছো? আরে ওঠো না। আরে ঘুমাতে দাও না। রবি, মায়ের আঙুলটা কেটে গেছে। কি? মায়ের আঙুল কেটে গেছে? আরে তুমি কি করছিলে? সরে এখান থেকে। দেখো না কেটে কি গেছে। হয়েছে মা? কি করছো কি তুমি? ওহো, এটা সরাও। এসব কি করো বলো তো তুমি? ব্যান্ডেডটা লাগিয়ে দাও। ভগবানের অশেষ কৃপা যে তোমার ডান হাতের আঙুলটা কেটে যায়নি, না হলে পেনশন তুলতে অসুবিধা হতো। কি ধরনের কথা বলছো তুমি? এছাড়া আর কি বলবো? তোমরা তো এমন ভাবে চিৎকার করছিলে যেন আঙুল কেটে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তাও আবার ডান হাতের আঙুল। আরে সামান্য একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে। হাল তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। সরে এখান থেকে। মা, এমন ছেলে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। মা, কি হয়েছে? কিছু না, সবজি কাটতে গিয়ে মায়ের আঙুল কেটে গেছে। কি? দেখি মা, বেশি কাটেনি তো? না। চলো মা, চলো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আরে চলো। আরে আরে বাবা, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আরে একটুখানি কেটেছে। আরে মা, পায়েল আর কল্পনা বাড়িতে থাকতে তোমার বাড়ির কাজ করার কি দরকার? তুমি ঘরে আরাম করো। মাকে এই কথাটা বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি আমি, আর মা তো আমার কথা কখনো শুনতে চায় না। বাবা, তুই তো বুঝিস ঘরে বসে থাকতে থাকতে আমার ভালো লাগে না। আর এমনিতেও বৌমাদের সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধে হয় না। দাদা, এই ফ্রিজটা কোথায় রাখবো? আপনারা এটাকে ওই কোনায় রেখে দিন প্লিজ। এই দোকানের জিনিস বাড়িতে এনেছিস কেন? আসলে দোকানের মালিক ভাড়া বাড়িয়ে দিয়েছে, আর কিছুদিন হলো আমার ব্যবসাও মন্দা যাচ্ছে। এই অবস্থায় খরচা সামলানো খুব মুশকিল হয়ে পড়েছে। আয় কমে যাচ্ছে আর খরচ দ্বিগুণ হয়ে গেছে। আর এই অবস্থায় ভাড়া দেওয়াটা খুব কষ্টকর হচ্ছে। তাই আমি ভাবলাম মা, কিছুদিন বাড়িতে থেকেই ব্যবসাটা করে দেখি। হ্যাঁ, যদি তারপরেও কোনো সুবিধে করতে না পারি তখন। বাবা, তুই এরকম ভেঙে পড়িস না। তুই শুধু পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করে যা, কোনো উপায় ঠিকই বের হবে। ঠিক আছে? ব্যাস, শুধু চেষ্টা করে যা। দেখ না, তোর বাবাকে দেখ, কত গরিব ঘরের মানুষ। পরিশ্রম আর সততার জন্যে উনি এত কিছু করতে পেরেছেন। আমি জানি মা, বাবা খুব উঁচু আদর্শের একজন সৎ অফিসার ছিলেন। এই সংসারও ওনার পেনশনের টাকাই চলে। এমনকি এই বাড়িটা উনিই বানিয়েছিলেন।
ব্যাস এটা ভেবেই আমার আরো বেশি লজ্জা করে যে যে আজও এই সংসারটা বাবার টাকাতেই চলে। বাবা এত ভাবছিস কেন তুই? বলেছি তো তুই শুধু নিষ্ঠার সঙ্গে কাজ করে যা, আর এই বাড়ির যা কিছু খরচ তো ভগবান সব ঠিক করে দেবে। মা, আমাকে ব্যাংকে যেতে হবে পেনশনটা তোলার জন্য। হ্যাঁ তুই যা নিয়ে আয়। না, আসলে ব্যাংকের পেনশন স্লিপে তোমার আঙুলের ছাপ চাই। হ্যাঁ দে আমাকে। সন্ধ্যের মধ্যে আমি টাকা তুলে বাড়িতে চলে আসব, আর সব টাকা তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি ব্যাংকে যাচ্ছি, তুমি কিন্তু ঘরে আরাম করবে। হ্যাঁ, আয় ভগবান। সত্যি তুমি দোকান বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, আর কোনো উপায়ও ছিল না। তাহলে এখন কি করবে, কিছু ভাবলে? জানি না। এভাবে কতদিন চলবে? কি? এভাবে কতদিন মায়ের সামনে টাকার জন্য হাত পাততে হবে আমাদের? আমার একদম ভালো লাগে না এসব। কল্পনা, তুমি জানো তো যে যে বাবা মারা যাওয়ার পর এই সংসারটা কিন্তু মাই সামলেছে। এখনো পর্যন্ত সংসারের সমস্ত হিসেব মাই দেখে। এই জন্য যখনই আমি মায়ের কাছে টাকা চাই, আমায় শুধু টাকার খোঁটা শোনায়। টাকা বাঁচানোর জন্য আমারও কিছু আশা আছে, ইচ্ছে আছে। এভাবে কতদিন আমরা দম আটকে বাঁচবো? কল্পনা, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর ভালো হয় যদি তুমি এই ব্যাপারে আলোচনা না করো। টাকা টাকা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। টাকা না থাকলে একজন মানুষকে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু টাকা যদি সম্পর্কের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমরা আপনাদের এমন একটা সত্যি আর নৃশংস ঘটনার সাক্ষী করে তুলব যেখানে টাকার লোভে মা ছেলের পবিত্র সম্পর্ক ছারখার হয়ে গেছিল। সুমতি দিদি, সুমতি দিদি তুমি কোথায়? নমস্কার কাকিমা। নমস্কার। পায়েল মা, সুমতি দিদি কোথায়? আপনি বরং বসুন, আমি মাকে ডেকে আনছি। মা, কত দেরি করলে? আমি কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। কি হয়েছে, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে দিদি। একটু দরকারি কাজে আটকে পড়েছিলাম, তাই দেরি ও হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো যাওয়া যাক। কল্পনা, হ্যাঁ, বৌমা, মা? আমরা বাপু মহারাজের কাছে যাচ্ছি, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। মা, অন্ধকার হওয়ার আগে কিন্তু বাড়ি ফিরো। আর হ্যাঁ, বাইরের জল একদম খাবে না কিন্তু। হ্যাঁ, একদম বাইরে কিচ্ছু খাবো না, তুমি চিন্তা করো না, আমি বাড়িতে এসেই জল খাবো। ঠিক ঠিক আছে। আছে, চলো। মা, আমার না কিছু টাকার দরকার ছিল। আমার বান্ধবীর বিয়ে না, তাই একটু কেনাকাটা করার ছিল। মা পায়েল, আমি তোমাকে কতবার বলেছি যে বাড়ির খরচ একেবারে আলাদা, কিন্তু তোমাদের শখ আহ্লাদ পূরণ করার খরচ আমি একেবারেই দিতে পারবো না। চলো বৃন্দা। এই সমস্ত টাকা কি বুড়িটা ওপরে নিয়ে যাবে? বিয়ের সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিল। হ্যাঁ, বৌমা না, মেয়ে বানিয়ে রাখবো। আর এখন দেখো, বৌমা তো ছাড়ো, বাড়ির কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। একে তো ছেলে নিষ্কর্মা, আর তার উপর ওর বুড়ি মাটা, যে কিনা নিজের ছেলেকে শিক্ষা দিতে পারেনি, আর আমাকে বলছে বৌমা একটু না ছেলেটাকে দেখে রেখো। আরে নিজের স্বামীকে ওপরে পাঠিয়ে দিয়ে এখন ওনার পেনশনের টাকাতে ফুর্তি করছে। পায়েল, দিদি, কি উল্টোপাল্টা বকছো তখন থেকে? দিদি, কিচ্ছু না। আমি সব শুনতে পেয়েছি পায়েল। এরকম ধারণা তোমার এই বাড়ির জন্য, মায়ের জন্য? তাহলে কি করব দিদি, তুমিই বলো। স্বামী কিনা যে টাকা কামায় না, আর এমন একজন শাশুড়ি যে কিনা কথা শুনিয়ে শুনিয়ে আমার শ্বাসটাই বন্ধ করে দিল। মায়ের কাছে টাকা চাইতে আমার একদম ভালো লাগে না, মনে হয় আমি যেন ভিক্ষা করছি। দেখো, ভালো তো আমারও লাগে না পায়েল,
কিন্তু এই রকম কথা বলা, ছাড়ো না দিদি, আমি জানি যে রাগ তো তোমারও খুব হয়, কিন্তু তুমি সাধু হওয়ার নাটকটা বেশ ভালোই করো, আর আমি তো সেটা পারি না। তাই জন্যই তো নিজের মতো করে বকবক করে এভাবে রাগটা কমাই। আচ্ছা যদি মা তোমার কথাগুলো শুনে নিত তাহলে? তাহলে আর কি হতো, আমার কথা শুনে নিত আর হার্ট অ্যাটাক করে বুড়ি মরেই যেত। পায়েল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। একটু ভাবো, যদি এই বুড়ির কিছু হয়ে যায় তো পেনশনটাও পাবো না, আর ভালোভাবে খাওয়া দাওয়াও ভুলে যেতে হবে। তো প্রার্থনা করো এই বুড়ি যেন বেঁচে থাকে, যেন না মরে। দিদি, আরে পায়েল, আরে দরজা খোলো। আরে সবাই মরে গেছো নাকি? খোলো দরজাটা। মা, পায়েল, আরে দরজা খোলো। আরে আমার সোনা মা। আরে আবার মা, মদ খেয়েছিস? আমার বন্ধুর জন্মদিন ছিল। মা, মা একটা কথা আছে মা, 2000 টাকা দাও না মা। গত সপ্তাহে তো দাদা টাকা তুলে এনেছে মা, দাও না। ওসব বাড়ির খরচের জন্য, তোর ফুর্তির জন্য নয়। ফুর্তি? না তাহলে তুমি টাকা দেবে না? না, দেবে না তুমি তো? না দেবো না। ঠিক আছে, যা দেবে না গিয়ে তো? শুয়ে পড়, যা। দেবে না তো? ঠিক আছে, আমি 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 নিয়ে নেব টাকা। তুই টাকা কোথেকে পাস দেখি। ছাড় আমার ব্যাগ, ছাড় আমার ব্যাগ, মা, মা, ছাড়। নিতে দাও না তোকে আমি টাকা। এক কানা করিও মা, দেবো না। টাকা দাও মা। না, দেবো না। মা আমাকে টাকা দাও। ছাড়। মা আমাকে টাকা দেবো দাও। না, আমি দেবো না এই মা, ব্যাগ। আমাকে ছাড়, টাকা ছাড়। দাও। আমি ছেড়ে দে। টাকা? অনেক টাকা আছে। এটা তুমি কি করেছো? মা, অনেক টাকা, তাও দিচ্ছিল না। মা, মা, টাকা মা, টাকা। আরে মা, এ কি হলো? মায়ের কি হয়েছে? মা, 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 মা ওঠো মা। মা, কি হয়েছে তোমার মা? আমি ডক্টরকে ফোন করছি। তার কোনো দরকার নেই। মার নেই। মা, মা, রবি, এটা তুই কি করলি রবি? তুই মাকে মেরে ফেললি? আরে আমি মারিনি, মরে গেছে বুড়িটা। রবি, তুই মাকে মেরে ফেলেছিস। দাদা, 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 ভুল হয়ে গেছে দাদা। শুধু ভুল নয় রবি, অপরাধ করেছিস তুই, অপরাধ। যে মা তোকে এত কষ্ট করে বড় করেছে তুই তাকেই মেরে ফেললি রবি। দাদা ক্ষমা করে দাও আমাকে দাদা। দাদা, আমি ভুল করে ফেলেছি। এখন আমার সামনে হাত জোর করে কি হবে? হ্যাঁ? আমি কি করতে পারবো? এবার যা কিছু বলার আছে তুই পুলিশের সামনে গিয়েই বল। না দাদা, না দাদা। শোনো, আমার কথা শোনো তুমি। যদি পুলিশ জানতে পেরে যায় তো? দাদা, দাদা, পুলিশ রবিকে নিয়ে যাবে। আপনি তো বড়, আপনি কিছু একটা করুন প্লিজ। পায়েল, আমি কি করতে পারি? এখন যা কিছু করার পুলিশই করবে। না দাদা, যদি পুলিশ চলে আসে না তাহলে রবির জেল হয়ে যাবে, আর আমাদের বাড়ির সম্মানের কথা একটু ভাবুন। আর মা চলে যাওয়ার সাথে সাথে তো পেনশনও বন্ধ হয়ে যাবে, বাড়ির খরচ চালানোটাও তো মুশকিল হয়ে যাবে দাদা। আমি কি বলছি রাজেশ, আমরা না মায়ের লাশকে আজ রাত আমাদের বাড়িতেই রাখি, এই বাড়িতেই রাখি। কল্পনা, আজ রাত নয়, আজ রাত নয়। আমরা সব সময় আমাদের মাকে এই বাড়িতেই রাখবো, আর ওই ফ্রিজে থাকবে। কারণ এই ফ্রিজের মধ্যে মায়ের ডেড বডি খারাপ হবে না, কারণ প্রত্যেক মাসে আমাদের মায়ের বুড়ো আঙুলের ছাপের প্রয়োজন হবে। কারণ পেনশনের টাকার প্রয়োজন তো পড়বেই দাদা, তাই জন্য মা এই বাড়িতেই থাকবে। মা মারা যায়নি, মা বেঁচে আছে দাদা, বেঁচে আছে। পাগল হয়ে গেছিস তুই, নেশায় পাগল হয়ে গেছিস। আর এইসব যা তুই বলছিস না, সেগুলো আমি করতে দেবো না। ঠিক আছে দাদা, করুন না এসব, আর যাও পুলিশের কাছে। আমিও পুলিশকে বলে দেবো যে মায়ের খুনটা আমি আর দাদা দুজনে মিলে করেছি। আরে আমি রাজেশ, আমি বলছিলাম কি, রবি যা বলছে তা আমরা মেনে নিই প্লিজ। দাদা,
দাদা প্লিজ আপনি রাজি হয়ে যান। চলো বৌদি, মাকে তুলে ফ্রিজে রেখে দিই। হ্যাঁ। চলো। রবি জেনে বুঝে নিজের মাকে খুন করেনি, ওর এটা নিয়ে আফসোস ছিল। কিন্তু টাকার লোভ ওর চোখে এমন পর্দা পড়িয়েছিল যে ওর মাথায় আবার একটা অপরাধ জন্ম নিল। রাজেশ ওর মার মৃত্যুতে ভেঙে পড়েছিল, কিন্তু ওর স্ত্রী আর রবির সামনে ওর একটা কথাও টেকেনি, আর অনিচ্ছা সত্ত্বেও ওকে এই অপরাধে অংশ নিতে হলো। কথায় বলে একটা মিথ্যেকে লুকোতে অনেক মিথ্যে বলতে হয়, ঠিক সেভাবেই এই অপরাধটা গোপন করার জন্য এই চারজন অপরাধের সব সীমা লঙ্ঘন করে গেল। নিজেদের মাকে খুন করার পর তার শেষকৃত্য করার বদলে ওরা মৃতদেহটা ফ্রিজে রেখে দিল, যাতে মায়ের হাতের আংটির ছাপ নিয়ে প্রত্যেক মাসে ব্যাংক থেকে পেনশনের টাকা তোলা যায়। এটা একটা চরম ঘৃণ্য অপরাধ, আর প্রত্যেককে ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছিল যে মা বেঁচে আছেন, তীর্থযাত্রায় গেছেন। এর মধ্যে 20 দিন কেটে গেছে, আর সেই দিনটা এসেই গেল যেদিন পেনশনের টাকা তোলার জন্য রাজেশকে ব্যাংকে যেতে হবে। দাদা, আজ 2 তারিখ। তোমার মনে আছে তো যে তোমাকে ব্যাংকে যেতে হবে? যাও, আর দেরি করো না। দাদা, প্যাড আর পেপার নিয়ে এসো। হ্যাঁ, দাও দাও। এইটা আমাকে দাও। এটা ধরো। এই নাও, বড় ছেলে হওয়ার কর্তব্য পালন করো। ব্যাংকে যাও আর পেনশনের টাকাটা তুলে আনো। যাও। আরে রাজেশ বাবু, আসুন আসুন, বসুন। কেমন আছেন? আগে আমি ঠিক আছি। পেনশন? সুমিতাদি কেমন আছেন? আমি জিজ্ঞেস করছি সুমিতাদির শরীর ঠিক আছে তো? আগে মাও ঠিক আছে। সুমিতাদির সঙ্গে দেখা হয়েছিল অনেক দিন আগে, ওনাকেও একদিন ব্যাংকের সঙ্গে নিয়ে আসুন। হ্যাঁ। দেন পেনশনের স্লিপটা। সব তো কম্পিউটারে চেক করতে হবে, মিলিয়ে দেখতে হবে না? এটা কি? আরে পেনশনের স্লিপ তো নিয়ে আসতে হতো। এই বাজারের স্লিপটা কেন নিয়ে এসেছেন? বিউলির ডাল, মসুর ডাল, সর্ষের তেলে কি? এ তো বাজারের স্লিপ দিচ্ছ। সরি, ভুল হয়ে গেছে। আরে পেনশনের স্লিপটা দাও। সকাল সকাল নেশাবান করেছো নাকি? কোনো সমস্যা হয়েছে? মানে দাদা যে এখনো কেন আসছে না কে জানে। জানি না আজ কি হবে। সকালবেলা যাওয়ার সময় ও খুব টেনশনে ছিল, আর যদি ভয়েও সব কথা বলে দেয় তো? আর যদি কেউ সন্দেহ করে ফেলে তাহলে? আর যদি ওকে কেউ প্রশ্ন করা শুরু করে তাহলে তো ও ভয়ে সব সত্যি বলে দেবে। আমি তো প্রথমেই বলেছিলাম দাদাকে না পাঠিয়ে বরং তুমি চলে যেতে পারতে ব্যাংকে। আরে বাবা, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আরে প্রত্যেকবার দাদা যায় ব্যাংক থেকে টাকা তোলার জন্য, আমি যেতে আমার ব্যাংকের লোকে সন্দেহ হয়ে গেলে? আরে তুমি ওর সঙ্গেই চলে যেতে না হয়? বৌদি, কি করে যেতাম? সবসময় তো দাদা। দাদা, কাজ হয়ে গেছে? বলো কিছু। সকাল থেকে এটা ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। নিজে খুলে দেখে নাও।
মোবাইল? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কিছু না? আচ্ছা ঠিক আছে। তুমি রোজ আমাকে এইভাবে ভালোবাসতে থাকো আর আমি রোজ তোমাকে একটা নতুন গিফট এনে দেবো। কি ব্যাপার বলো তো, আজকাল প্রত্যেক মাসেই তুমি গিফট নিয়ে আসছো। কোনো সিন্ধুকের চাবি খুঁজে পেয়েছো নাকি? বেবি, তোমার কাজ হলো আম খাওয়া, আটি গোনাটা তোমার কাজ নয়। আচ্ছা আমাকেও বলো যে এরকম খেতে কোন কোন ফসল ফলে? তুমি শুধু আমাকে আদেশ করো যে তোমার প্রয়োজনটা কি। আমার তো সোনার একটা চেন চাই। ব্যাস, পরের মাসে দিচ্ছি। তার বদলে তুমি আমাকে কি দেবে? যেটা তুমি চাইবে। শোনো না, হুম? এবারে পেনশন পেলে না আমার একটা সোনার ইয়ারিং চাই। হ্যালো। হ্যালো দাদা, আমি আস্থা। হ্যাঁ আস্থা, বল। দাদা তুমি কেমন আছো? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। দাদা মা কেমন আছে? মা ঠিক আছে। কতদিন হয়ে গেছে মায়ের সঙ্গে কথাই বলিনি। মাকে ফোনটা দাও না। আচ্ছা মা বাড়িতে আছে তো? হ্যাঁ, মা বাড়িতেই আছে। তাহলে ফোনটা দাও না মাকে, আমি কথা বলবো। হ্যাঁ মা, হ্যাঁ মা। আরে বলো, মা জব করছে। আস্থা, মা জব করছে, এখন কারোর সঙ্গে কথা বলবে না। তুই তো জানিসই যে জব করার সময় মা কারোর সঙ্গে কথা বলে না। ঠিক আছে দাদা। আচ্ছা দাদা বৌদি কেমন আছে? হ্যাঁ, কল্পনাও ভালো আছে, আর রবি আর পায়েলও ভালো আছে। তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ দাদা, এখানে সব ঠিক আছে। আচ্ছা দাদা, আমার কিছু কাজ আছে, আমি ফোন রাখছি। আর হ্যাঁ, মায়ের সঙ্গে কিন্তু আমার কথা বলাতে ভুলবে না। একটা কাজও না তোমার দ্বারা ভালোভাবে হয় না, তুমি না সবাইকে ফাঁসিয়েই ছাড়বে। আরে কাকিমা, আপনি? নমস্কার। ভালো থাক সুমতি দিদি। আরে মা বাড়িতে নেই। কোথায় গেছে? আসলে চারধামের যাত্রার জন্য তীর্থে গেছে। কি? কিন্তু ও তো আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি। ও আসলে আস্থা শ্বশুর শাশুড়ি হঠাৎ করে প্ল্যান করলো, তাই মাকেও সঙ্গে নিয়ে গেছে তীর্থে। আচ্ছা, তাই তো দেখছি। কি? শাশুড়ি মা তীর্থে যেতেই তোমার তো সাজগোজই বদলে গেছে। আরে না না কাকিমা, এরকম কোনো ব্যাপার নয়। আসলে কাল আমাদের বিবাহ বার্ষিকী ছিল, তাই এই শাড়িটা রাজেশই আমায় গিফট করেছে। আমি শুনলাম রাজেশ নাকি দোকানটা একেবারে বন্ধ করে দিল। হ্যাঁ, ও বাড়িতে বসেই নিজের কাজ সামলায়, আর ওর আজকাল কাজও ভালো চলছে। বাহ, সুমতি দিদির প্রার্থনা তাহলে কাজে এলো। হ্যাঁ। আচ্ছা ও কবে ফিরবে বলো তো? সেটা তো বলতে পারবো না কাকিমা, মা ফোন করলে আমি জিজ্ঞেস করে বলে দেবো আপনাকে। আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ। যাও, ফোনটা তোলো। হ্যালো। এটা কি তেওয়ারি বাবুর নাম্বার? হ্যাঁ। হ্যাঁ বলছি, সুমিতাজি কি আছে? আচ্ছা আপনি কে? আমি পেনশন ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। হ্যাঁ, এক মিনিট। এই পেনশন বিভাগ থেকে ফোন করেছে। কি? জিজ্ঞেস করো না, কি কি দরকার? হ্যাঁ বলুন, কি কাজ আছে আপনার? আসলে পেনশন রিনিউয়াল করার জন্য ওনার আঙুলের ছাপ দরকার। এখন আমি এই এলাকাতেই আছি, 1-2 ঘন্টার মধ্যে চলে আসবো কি? আগে আমি ওনাকে জিজ্ঞেস করে বলছি। উনি বলছেন ওনার পেনশন রিনিউ করার জন্য মায়ের আঙুলের ছাপের দরকার। 2-3 ঘন্টার মধ্যে আসছে। হ্যাঁ আসতে বলো। কিন্তু আরে আসতে বলো না, বলো ওকে। আপনি চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, চলে আসছি। এবার আমরা কি করব? পেনশন রিনিউ করানোটা খুব দরকারি, কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। আসতে তো ওকে।
আরে তুমি যাও, দেখো ওকে, যাও তুমি। আগে আপনি কে? আসলে ওই সিগনেচার ভেরিফিকেশন আপনাকে ফোন করেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। আপনি বসুন। আগে আপনি কি নেবেন বলুন? চা, কফি, শরবত নাকি জল। আচ্ছা, আপনি তো আপনার নামটা বললেন না? হ্যাঁ, আমার নাম আকাশ। যত বড় আপনার নাম ততটাই বড় আপনার মনও হবে অবশ্যই। আসলে আমি বুঝতে পারলাম না। কিচ্ছু না। বলছি সুমিতা দিকে ডেকে দেবেন? দেখুনই না, মায়ের শরীরটা খুবই খারাপ, আর দাদা তো কখন থেকে ওনার সেবা করছে, বৌদি তো কখন থেকে চেষ্টা করে যাচ্ছে ঘুম ভাঙানোর। ঠিক আছে, তাহলে আমি অন্য কোনো দিন আসবো। এখন এসেই গেছেন যখন, কাজ করেই যান না। মানে বলছিলাম যে এইটুকু কাজের জন্য আবার কেন আসতে যাবেন? কিছুক্ষণের মধ্যেই তো মা উঠেই পড়বেন, ততক্ষণ আমি আছি তো আপনার সঙ্গে। হ্যাঁ, উনি কে? আসলে উনি আমার স্বামী। আসলে মায়ের আজকে একটু শরীর খারাপ। হ্যাঁ ঠিক আছে, আমি না হয় অন্য কোনো দিন আসবো। আরে না 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 না, মায়ের শরীর তো এরকম মাঝে মাঝে খারাপ হয়েই থাকে, যে কোনো সময় হসপিটাল নিয়ে যেতে হতে পারে। এসেছেন যখন আঙুলের ছাপটা নিয়েই যান। হ্যাঁ, এখন এসেই গেছেন যখন, ছাপটা নিয়েই যান। আবার আসবেন বরং একদিন দেখা করতে মায়ের সঙ্গে। আরে আসুন আসুন। আসুন আসুন। আসুন। বসুন না। না ঠিক আছে। উনি কে? উনি উনি আমার বড় দাদা। হ্যাঁ নমস্কার। আরে মায়ের শরীরটা আজকে একটু খারাপ, তাই একটু মুষড়ে রয়েছেন আজকে। ওনার শরীর এত সাদা কেন? আরে ব্যাপারটা হলো যে মা বাইরে বেরোন না তো, সবসময় ঘরের মধ্যেই থাকেন, তাই ওনাকে একটু ফর্সা লাগছে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বুড়ো আঙুলের ছাপটা নিয়ে নিন। এনার হাত এত ঠান্ডা কেন? আমার তো ইচ্ছে করছে ওকেও ফ্রিজের মধ্যে বন্ধ করে দিই। আসলে কি বলুন তো, আমি ঠান্ডা জল দিয়ে ওনার শরীরটা একটু মুছে দিয়েছি। আপনি কিছু গরম নেবেন? মানে চা, কফি? হ্যাঁ না না ঠিক আছে। হয়ে গেছে, চলি এখন আমি আসি। আমি আপনাকে বাইরে অবধি ছেড়ে দিই। ঠিক আছে ঠিক আছে। মিশন সাকসেসফুল।
পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই ভগবানের ফ্রিজটার কি হলো? আরে খারাপ হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, এখন কি করব? যদি ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায়, লাশ তো খারাপ হয়ে যাবে। আমাদের তাড়াতাড়ি রিপেয়ার করাতে হবে। তাহলে লাশটাকে কোথায় রাখবো? বাগানে? 2-4 দিনের মধ্যে সারিয়ে নেবো এটাকে। হাই পায়েল বৌদি, মা কোথায়? মা, আরে মা! আস্থা, মা কোথায় গেছে গো? মা তো এখন বাড়িতে নেই। আসলে মায়ের বান্ধবী বিমলা কাকির সাথে তীর্থে গেছে। কবে? কই আমাকে তো কেউ জানায়নি। কিন্তু মা তো বলেছিলেন যে তোমার সাথে কথা হয়েছে, তোমার তো জানা উচিত। কই না তো, আমার সাথে তো মায়ের অনেক দিন হয়ে গেল, কথাই হয়নি। তাই তো আমি চলে এলাম। এভাবে না বলে চলে গেল। মাও না আজকাল সব কিছু ভুলে যায়। আচ্ছা আচ্ছা, রাজেশ দাদা রবি দাদা কোথায় গেছে? ওরা তো বাইরে গেছে, সন্ধ্যের মধ্যে চলে আসবে। আচ্ছা, তুমি খুব ক্লান্ত তাই না? তুমি আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। সন্ধ্যের মধ্যে তোমার দাদা চলে আসবে, আমরা সব একসঙ্গে বসে অনেক আড্ডা দেব। ঠিক আছে। বৌদি আবার কোথা থেকে চলে এলো? চুপ করো পায়েল, এই ব্যাপারে আস্থা যেন কিচ্ছু জানতে না পারে। দেখো, আমি তো কিচ্ছু বলবো না, তুমি শুধু দাদাকে একটু সামলিও। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, তুমি শুধু বুঝে শুনে থেকো। আস্থা, একটু তরকারি দি। না না বৌদি। আচ্ছা দাদা, মা ফোন করেছিল? না। কতদিন হয়ে গেল? এতদিনে তো মায়ের ফোন করার কথা, তাই না? আরে আস্থা, তুমি কত প্রশ্ন করো, ভালো করে খাবারটা তো খাও, তারপরে যত খুশি প্রশ্ন করো তুমি। হ্যাঁ বৌদি, আসলে এতদিন পরে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে তো, তাই কথা বলে যেন মনই ভরছে না। আস্তা, আগে খাবারটা খেয়ে নাও, তারপর অনেক গল্প করব আমরা একসঙ্গে। আরে পায়েল বৌদি, তোমার নেকলেসটা কি সুন্দর গো। কিন্তু আচ্ছা, এটা মায়ের নয় তো? হ্যাঁ, এটা তো মায়েরই। আসলে মা তীর্থে যাওয়ার আগে আমাকে দিয়ে গেছিলেন। আরে তুমি রুটি নিচ্ছ না আরে কেন? না 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 বৌদি, আমার পেট ভরে গেছে, আমি শুধু হাতটা ধুয়ে এক্ষুনি চলে আসছি। একে তাড়াতাড়ি এখান থেকে তাড়াতে হবে, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কথায় বলে লোভ মানুষকে পশুতে পরিণত করে। রাজেশ, রবি, পায়েল আর কল্পনাকে লোভ এমনভাবে অন্ধ করে দিয়েছিল যে এখন ওদের বোন কল্পনাকেও ওরা ওদের পথের কাঁটা মনে করছিল। এদিকে আস্থার মনে এটা নিয়ে কোনো ধারণাই ছিল না যে ওর মা এই পৃথিবী ছেড়ে কবে চলে গেছেন, আর তার মৃতদেহ এখনো ফ্রিজে ঠান্ডায় জমে রয়েছে। নিজের মাকে নিয়ে করা আস্থার প্রশ্নগুলোর চারজনে মিলে খুবই বুদ্ধি করে মিথ্যে উত্তর দিল, যেগুলো আস্থা বিশ্বাসও করেছিল। আর আস্থা আসার 5 দিন পরেই ওরা সেই সুযোগটা পেয়ে গেল, যেটার জন্য ওরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল। আস্থা, এটা কি করছিস তুই? আর ওই সুইচটা ফ্রিজ কে বন্ধ করলো? দাদা দাদা, ওই ফ্রিজ থেকে ধোঁয়া বেরোচ্ছিল, যদি শর্ট সার্কিট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাই আমি বন্ধ করে দিয়েছি। কে বলেছিল বন্ধ করতে তোকে? আরে দাদা, এতে জিজ্ঞেস করার কি আছে? প্রয়োজন আছে, এটা তোর বাড়ি নয়, এটা আমার বাড়ি, আর এখানে আমাকে না জিজ্ঞেস করে একটা কাজ হবে না। দাদা! দাদা কি দাদা? গলার স্বর নিচে নামিয়ে কথা বল, এটা তো শ্বশুর বাড়ি নয়। এখন মা বাড়িতে নেই বলে খুব বড় বড় কথা বলছিস যে? মায়ের সামনে তো একদম পুরো ভেজা বিড়াল হয়ে যাস তুই। মাকে ফিরতে দেখ, সবকিছু বলবো আমি। এই মায়ের চামচা, একদম চুপ করে থাকবি, ঠিক আছে? তুই অপদার্থ আর দায়িত্বজ্ঞানহীন হওয়ার থেকে চামচা হওয়া অনেক ভালো দাদা। মুখ সামলে কথা বল, কাকে অপদার্থ বলছিস তুই?
আমাকে চড় মারলো আর তুমি কিচ্ছু বললে না? ঠিকই তো করেছে ও। শ্বশুর বাড়ি থেকে আসা পর্যন্ত প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিচ্ছিস তুই আমাদের। আরে এতটা মন নিজের সংসারে গিয়ে দে না, আমাদের মাথা কেন খারাপ করছিস? দাদা তুমিও এরকম কথা বলছো? বৌদি, দেখো আস্থা, আমার থেকে অন্যরকম কিছু আশা রেখো না তুমি। আর হ্যাঁ, আমি তোমার দাদার বিরুদ্ধে যেতে পারবো না। আচ্ছা এবার আমি বুঝতে পারছি। আর যদি মা এখানে থাকতো তাহলে তোমরা কেউ এরকম বিহেভ করতে না। আমি তো এখানে শুধু মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি কি করে জানবো? আমি এখানে আছি বলে তোমাদের সবার খুব অসুবিধা হচ্ছে। আজকের পর আমি এ বাড়িতে আর কোনোদিন ভুল করেও আসবো না। এই, হ্যাঁ এদিকে শোন, চল বেরোই বাড়ি থেকে। তুই একাই শুধু মাকে ভালোবাসিস না, আমাদেরও মায়ের জন্য চিন্তা হয়, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না। আমি চলে যাচ্ছি। আরে আস্থা মা, বিমলা কাকিমা, তুমি তীর্থযাত্রা থেকে কবে ফিরলে? আর মা কোথায়, কেমন আছে মা? আরে এই প্রশ্নটাই তো আমি তোমাকে করতে যাচ্ছিলাম, যে সুমতি দিদি তীর্থ করে ফিরলো কিনা। কিন্তু মা তো তীর্থযাত্রা করতে তোমার সাথে গিয়েছিল। না না, ও তো তোমার শাশুড়ির সাথে 2-3 মাস আগে গিয়েছিল তীর্থ করতে। এরকমটাই তো বলেছিল আমাকে কল্পনা। কি 2-3 মাস আগে? আমার দাদারা আমায় মিথ্যে কথা বললো কেন? আরে দাদা, আবার কি সমস্যা হয়েছে? সমস্যা নয়, সমস্যার সমাধান পেয়ে গেছি। পেনশন ডিপার্টমেন্ট একটা নতুন নিয়ম চালু করেছে, আর আমাদের ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। ব্যাংক নিজের থেকেই আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে। এবার আর ওই ফ্রিজেরও কোনো দরকার নেই, আর মায়ের লাশটারও প্রয়োজন নেই। কি বলছো দাদা? কি দারুণ খবর দিলে একটা। হ্যাঁ, কিন্তু আমাদের এই লাশটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু সবাইকে আমরা কি বলবো? আরে কি বৌদি, কত লোক তীর্থযাত্রায় নিখোঁজ হয়ে যায়, আর সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে 7 বছর পর্যন্ত জীবিত মানা হয়। ততদিন অব্দি কোনো অসুবিধা হবে না, আর যখন অসুবিধা হবে তখন যে কোনো কাউকে একটা মা বানিয়ে নেবো। ততদিনে আমাদেরকে এই লাশটাকে সরিয়ে ফেলতে হবে। কল্পনা, পায়েল, তোমরা তাড়াতাড়ি একটা চাদরের ব্যবস্থা করো মায়ের লাশটাকে জড়ানোর জন্য। আমাদের যা কিছু করার আজকেই করতে হবে। দাঁড়িয়ে আছো কেন? যাও। আরে তাড়াতাড়ি যাও। আর রবি, তুই তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা কর, লাশটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ দাদা। তোমরা বাইরে এসো, এই বাইরে এসো। আস্থা, তুমি আবার কি নিতে এসেছো? মা কোথায় বৌদি? মা তো তীর্থযাত্রায় গেছে। কার সাথে গেছে বলবে? আরে বললাম তো তোমায়, বিমলা কাকির সাথে গেছে। বিমলা কাকিমা? বৌদি, বিমলা কাকিমা আমার সঙ্গে আছে। আরে আস্থা, আমি তোকে একটা চড় মেরেছি তাই বলে তুই পুলিশ নিয়ে চলে এলি? রাখির সম্মানটুকু তো রাখতে পারতিস। তুই সম্মান অসম্মানের কথা যদি না বলিস সেটাই সব থেকে ভালো হবে দাদা। আর তাছাড়াও আমি এখানে তোর জন্য নয়, মায়ের জন্য এসেছি। ইন্সপেক্টর সাহেব, ওদের কথা অনুযায়ী আমার মা তার বন্ধু বিমলার সাথে তীর্থযাত্রা করতে গেছে। এদিকে বিমলা কাকিমা বলছেন যে আমার দাদা বৌদি ওনাকে বলেছেন যে আমার মা আমার শাশুড়ি মায়ের সঙ্গে তীর্থযাত্রা করতে গেছে। দুপক্ষের মধ্যে কেউ তো মিথ্যে কথা নিশ্চয়ই বলছে। এবার আপনাকে খুঁজে বের করতে হবে যে সত্যি কে বলছে। এই ভাই, ইনি কি বলছেন? কোথায় তোমার মা? স্যার, মা তো তীর্থ করতে গেছেন। এই মেয়েটা পাগল হয়ে গেছে, হ্যাঁ, আমি পাগল। পাগল হয়ে গেছি। কতদিন হয়ে গেছে না মা কোনো ফোন করেছেন, না চিঠি পাঠিয়েছে, না কোনো খবর পেয়েছি। আর এই হলো আমার দাদারা, যাদের মাকে নিয়ে কোনো চিন্তাই নেই। এদেরকে আমি সন্দেহ করি।
আমরা কেন মায়ের খারাপ চাইতে যাব? আমরা তো মায়ের আপন, তাই না? স্যার, মা সুস্থ আছে, ভালো আছে, বেঁচে আছে, আমাদের সঙ্গে আছে। তাহলে মা কোথায়? যদি সঙ্গেই থাকে তাহলে তোমরা চারজন কোথায় যাচ্ছ? মা কোথায়? এই তল্লাশি করো। স্যার, আমরা তো মন্দিরে যাচ্ছিলাম স্যার। আরে উনি তো তীর্থ করতে গেছেন। এটা তোমরা কি করলে দাদা? মায়ের এই অবস্থা করার আগে একবার মনে পড়লো না যে মায়ের গর্ভ থেকে তোরা জন্ম নিয়েছিস, যে মায়ের দুধ খেয়ে তোরা বড় হয়েছিস, সেই মাকে তোরা সবাই মিলে মেরে ফেললি। রাজেশ দাদা, কাল পর্যন্ত আমি তোমায় নিয়ে গর্ব করতাম যে আমি তোমার বোন, কিন্তু আজ আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যে তোমাদের মতো নোংরা ইতরদের বোন আমি। আরে মাকে এভাবে কষ্ট দিয়ে মারার তোমাদের কি প্রয়োজন ছিল? দেখে নিও তোমরা, ভগবানও তোমাদের কোনো দিন ক্ষমা করবে না। তোমাদের এই নীচ কাজ দেখে বাকি মায়েদের তাদের ছেলেদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। মা, এদের সবাইকে গ্রেপ্তার করো। হ্যালো কন্ট্রোল রুম। মা, মানুষ প্রথম যে কথাটা শেখে সেটা হলো মা। মানুষের প্রথম গুরু হলেন মা। মার থেকে বড় আর সুন্দর পৃথিবীতে আর কিছু হতেই পারে না। সেই মাকে এমন নির্মমভাবে মারার কথা একটা পশুও ভাবতে পারবে না। টাকার লোভে তারা এমন অন্ধ হয়ে গেল যে মায়ের প্রতি ভালোবাসার কথাও ভুলে গেল। আজ চারজনই জেলে নিজেদের অপরাধের শাস্তি ভোগ করছে। আজও আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যাদের কাছে সম্পর্ক আর ভালোবাসা টাকার থেকে অনেক ঊর্ধ্বে। সন্তান যেরকমই হোক না কেন, মা কিন্তু কখনোই নিজের সন্তানের সম্পর্কে খারাপ কথা ভাবেন। সন্তানের প্রতি মায়ের এই ভালোবাসা একেবারেই প্রাকৃতিক। কিন্তু আমাদের এটা ভোলা উচিত নয় যে টাকা পয়সার ব্যাপারে ভালোবাসার মধুর সম্পর্কের মধ্যেও অ্যালার্ট থাকাটাও খুবই জরুরি। এর সঙ্গেই আমি গিরিশ সেন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।